সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের বিষয় আমাদের মাইকেল মধুসূদন দত্তের একটি অত্যন্ত জনপ্রিয় প্রহসন বা নাটক, যার নাম হলো একেই কি বলে সভ্যতা। এই নাটকটি বহুদিন নাট্যরসিক জনের রসের তৃপ্তি সাধন করেছে। বহুভাবে এটি আলোচিত হয়েছে, বহুভাবে এটিকে চর্চা করা হয়েছে এবং আমরা আজকে সেইভাবেই এই নাটকটির আলোচনা এবং পাঠ এর মধ্য দিয়ে বিষয়টিকে আলোচনা করব, যাতে করে আমাদের কাছে এই পুরো নাটকের বিষয়টি পরিষ্কার হয়ে ওঠে। মাইকেল মধুসূদন দত্ত এই নাটক রচনা করছেন 1860 সালে। একই সঙ্গে একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও দুটো প্রহসন একসাথে রচিত হচ্ছে এবং এই নাটকটি বা এই নাটক প্রহসন দুটি অভিনয়ের একটি কথার কারণেই এগুলি রচিত হয়েছিল, কিন্তু সেটি অভিনীত হয়নি। অভিনয় আরো অনেক পরে 1865 সালে 18 জুলাই অভিনয়ের সুযোগ হচ্ছে এই প্রহসন দুটির। শোভাবাজার থিয়েট্রিক্যাল সোসাইটির দ্বারা সেই সব অভিনীত হচ্ছে এবং তারপরে একটা গোটা ইতিহাস রচিত হচ্ছে। মধুসূদন যে সংস্কৃতি বা যে কালচারের সঙ্গে যুক্ত ছিলেন, বাংলা সাহিত্যের একটি বিশেষ সময়ে ইয়ং বেঙ্গল গোষ্ঠী, যাদেরকে আমরা নামে যাদেরকে চিনি থাকি, সেই ইয়ং বেঙ্গল গোষ্ঠীর নিজে যেহেতু একটি প্রতিষ্ঠিত সদস্য হিসেবেই নিজেকে দেখেছেন এবং তাই সেই গোষ্ঠীরই কথাকে তিনি সরাসরি তুলে আনছেন এবং এই তুলে আনার বিষয়গুলি এই নাটকে উঠে আসছে। আমরা এখন এই নাটকটির মধ্য থেকে নাটকের মধ্য দিয়ে আমরা এই পুরো বিষয়টাকে জানার এবং বোঝার চেষ্টা করব। আমরা শুরু করছি আজকের আমাদের আলোচনা। আজকের আলোচনার বিষয় আমাদের একেই কি বলে সভ্যতা নাটক, এবং এই নাটকের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। তার একই সময় দুটি লেখা নাটক, একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও, যেটি পায়েকপাড়ার রাজাদের অনুরোধেই এই দুটি প্রহসন তিনি রচনা করছেন। বেলগাছিয়া নাট্যশালার জন্য লেখা হলেও যেহেতু ইয়ং বেঙ্গল সম্প্রদায়ের কিছু লোকের এটাতে প্রবল আপত্তি ছিল এবং আপত্তির ফলেই ওই নাট্যশালায় এটি অভিনীত হয়নি, অভিনীত হয়েছে অনেক পরে। 1865 18 জুলাই অভিনীত হচ্ছে, শোভাবাজার থিয়েট্রিক্যাল সোসাইটির দ্বারা অভিনীত হচ্ছে, যে কথা একটু আগেই বললাম। এবং অভিনয়ের পরবর্তী থেকে দীর্ঘকাল ধরে এই নাটকটি নাট্য রসিক মহলে অত্যন্ত জনপ্রিয় হয়েছে। কিন্তু অভিনয় না হওয়া এবং এই অভিনয় না হওয়ার কারণে স্বাভাবিকভাবেই তিনি মধুসূদন দত্ত অত্যন্ত খুব ক্ষুব্ধ হয়েছিলেন। এই নাটক দুটি অভিনয় রচনার ক্ষেত্রে তার যে গুরুগম্ভীর ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারীর সঙ্গে একটা হাস্যরসাত্মক প্রহসন অভিনয়ের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, যে কারণে এই নাটক লেখা হয়েছিল। কিন্তু যাই হোক, সেই নাটক তিনি রচনা করছেন প্রহসন। সংস্কৃতে দশরূপকের মধ্যে একটি রূপক হচ্ছে প্রহসন। যদিও মধুসূদন যেভাবে এই প্রহসন রচনা করছেন তাকে কতখানি সংস্কৃত প্রহসনের আদর্শ বলে মনে হবে বা কতখানি তিনি সংস্কৃত থেকে করছেন, এটা নিশ্চিত করে একটা আলাদা আলোচনার বিষয়। যদিও অনেক ক্ষেত্রে আমরা গ্রিক কমেডি বা পরবর্তী ক্ষেত্রে মলিয়ারের যে নব কমেডি, ফরাসি নাট্যকার, এই নানান রকমের একটা প্রভাবের একটা নতুন রূপায়ণ এক্ষেত্রে দেখা যেতে পারে, যার পরবর্তী ক্ষেত্রে আমরা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর প্রমুখ ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাই। সে কারণে আমাদের এই দেখাটার মধ্যে আমরা এইগুলো রাখি না, আমরা বরং আমাদের আলোচনার ক্ষেত্রে আমাদের যে অন্যান্য যে নাটকগুলি রয়েছে সেই নাটকগুলির সাপেক্ষে এটিকে আলোচনা করব না, বরং এই নাটকটির আলোচনায় আমরা এখন প্রবেশ করব। আমাদের একেবারেই নাটকের মধ্যে আবারও বলছি যে মধুসূদন দত্ত একেই কি বলে সভ্যতা যে রচনা করছেন, সেটা কলকাতার ইয়ং বেঙ্গল সমাজের একেবারে বাস্তব চিত্র তুলে ধরার জন্য, যেমন ভাবে তার বুড়ো শালিকের ঘাড়েরও যে প্রহসনটি, সেটির ক্ষেত্রে আমরা
জানি যে জমিদারতান্ত্রিক যে পুরাতনপন্থী সমাজ, সেই সমাজের একটা বিশ্বস্ত দর্পণ সেটিতে ছিল। যদিও যে সমাজ যে মানে গ্রাম্য হিন্দু সমাজের চিত্র তিনি তুলে আনতে চাইছেন বুড়ো শালিকের ঘাড়েরও আ আ প্রহসনে, সেটাকে তিনি একেবারেই সেই পরিবেশটাকে তিনি ভালোবাসতেন না, ঘৃণা করতেন বলা যেতে পারে। তাই তিনি সেই সমাজটাকে একেবারে শ্লেষ এবং ব্যঙ্গের দ্বারা সেখানে তুলে ধরেছেন। একেই কি বলে সভ্যতার ক্ষেত্রেও একেবারে তিনি যেহেতু আ সেই আ সেই সেই নিজে যেহেতু সেই সমাজের একেবারে ডাকসাইটে একজন প্রতিনিধি ছিলেন, তাই তার নিজস্ব সমাজের চিত্র একেবারেই এখানে তিনি তুলে ধরেছেন এবং সেই সমাজের চিত্র আ এর আগেও কিছু ক্ষেত্রে আমরা এর আগে দেখেছি, যেমন কুলীন কুল সর্বস্ব নাটকের ক্ষেত্রে আমরা সমকালীন সমাজের একটা ছবি পেয়েছি সেখানে। আ যে স যে 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 ছবিটা হচ্ছে একেবারে আ সমাজের আ সমাজ পরিকাঠামোর মধ্যে রয়েছে যে ছবিটা, সেই ছবিটা। আ কারণ এখানে মানে কুল রক্ষা করা যেখানে প্রধান হয়ে ওঠে, সেই কৌলিন্য প্রথা এবং বহুবিবাহ যে আ একটা নিরোধ আন্দোলন বিদ্যাসাগর কর্তৃক শুরু হয়েছিল, তার একটা আ বলা যেতে পারে ছবি সেখানে ছিল। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি নির্দিষ্ট সমাজ যে রয়েছে তাদের কথা এখানে উঠে এসেছে। সমাজ সমস্যা আলোচনার তার মধ্যে প্রগতিশীলতা আছে। নাট্যরূপ সৃষ্টিতে সংস্কৃত প্রকরণ আদর্শরূপে গণ্য করা হয়েছে। মধুসূদন প্রথম ইংরেজি কমেডি অফ মেনার্স এর রীতি এবং রসকে বাংলা প্রহসনে স্থান দিচ্ছেন। এরকম নানান রকমের একটু তথ্যসূত্র এখানে রেখেছি। আর একটা এখানে বিষয় দেখবে, জ্ঞান তরঙ্গিনী সভার বিষয় এখানে রয়েছে। এই নামকরণটা একটু এখানে বলে রাখি যে আমরা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর একটি পত্রিকার কথা জানতে পারি। জানা যায় 1831 সালে জ্ঞানান্বেষণ পত্রিকার নাম আমরা নিশ্চয়ই জানি। সেটির কথাও এক্ষেত্রে একটু রেফারেন্স হিসেবে রাখা যেতে পারে। যদিও প্রহসন, তাই এর আয়তন খুবই স্বল্পায়তন। ২ টি অঙ্কের নাটক। ২ টি অঙ্কে মোট ৪ টি গর্ভাঙ্ক বা ৪ টি দৃশ্য রয়েছে। যে ৪ টি দৃশ্যের মধ্যে প্রথম অঙ্কের ২ টি দৃশ্য এবং দ্বিতীয় অঙ্কের ২ টি দৃশ্য। প্রথম অঙ্কের প্রথম দৃশ্য নবকুমার বাবুর গৃহ। দ্বিতীয় দৃশ্য হচ্ছে শিকদারপাড়া স্ট্রিট, যেটি জ্ঞানতরঙ্গিনী সভা নামে যেটি রয়েছে, এবং দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য সভা এবং দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য নবকুমারের শয়ন মন্দির। বস্তুতপক্ষে নাটকের দুটো স্থান, একটা হচ্ছে নবকুমার বাবুর বাড়ি এবং আরেকটা হচ্ছে সেই সভা কর্তৃক শিকদারপাড়ার যে স্ট্রিটে যে সভা, সেই দৃশ্য। সুতরাং এই মানে দৃশ্যের জায়গাটি, স্থানের যে জায়গাটি সেটি খুব পরিষ্কার। স্থানগত ঐক্যের কোনো সমস্যা এক্ষেত্রে নেই। আমরা নাটকের আলোচনাতে যাব, নাটকের পাঠের ক্ষেত্রে যাব। কিন্তু তার আগে আমরা একটু এই নাটক থেকে কিভাবে আমাদের তথ্যসূত্র বার করে নিতে হবে সেটা একটু দেখে নিই। তারপরে আমরা আমাদের নাটক পড়ার ক্ষেত্রে সেগুলো খেয়াল রাখবো। যেমন নবকুমার বাবুর আ বাবা বৃন্দাবন থেকে কলকাতায় ফিরেছেন। নাটকে বলা হচ্ছে নবকুমার আ নবকুমারের চাকর হচ্ছে আ বোদে। তার পুরো নাম হচ্ছে বৈদ্যনাথ। আ নবকুমার বাবু গরানহাটার গোদাপেরির বাড়িতে মদনকে নিয়ে খুব উল্লাস করেছিলেন এবং আ কালীবাবুর একজন খুড়ো, তার নাম কৃষ্ণপ্রসাদ ঘোষ, পরম বৈষ্ণব ছিলেন। বৃন্দাবনে গিয়ে মরেছেন। নব কালীবাবুকে ২ টি গ্রন্থের কথা বলেছিল। আমি পরে পড়তে গিয়ে তোমাদের দেখাবো। শ্রীমদ্ ভাগবত গীতা এবং জয়দেবের গীতগোবিন্দ। কালীবাবু তার নাম উচ্চারণ করেছিলেন খুব অদ্ভুতভাবে। শ্রীমৎ ভগবতীর গীত এবং আরেকটি নাম ছিল বৃন্দা দূতির গীত। পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের নামগুলিও কিন্তু খেয়াল রাখতে হবে যে কি অপভ্রংশ রূপে কি উচ্চারণ করেছে। ঠিক আছে? কালীবাবুর পুরো নাম শ্রী কালীনাথ দাস ঘোষ। একটু অন্য ধরনের, মানে দুটো পদবী সাধারণত থাকে না। আমরা হয় দাস কিংবা ঘোষ। প্রশ্নে যেকোনোভাবে আমরা হয়তো একটাতে টিক দিয়ে দেব। কিন্তু এই ধরনের একটু ব্যতিক্রমী বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে আমি বারবারই বলি। স্বর্গীয় কৃষ্ণপ্রসাদ ঘোষের ভ্রাতুষ্পুত্র বলে পরিচয় দেন কর্তাকে। নিবাস বাঁশবেড়ে। কালীপ্রসাদ কর্তার বন্ধু ছিলেন। কালীবাবু জ্ঞানতরঙ্গিনী সভার কথা বলেন, যে সভা প্রতি শনিবার বসে ধর্মশাস্ত্র আলোচনার জন্য, সংস্কৃত বিদ্যা আলোচনার জন্য। সভার শিক্ষক কেনারাম বাচস্পতি মহাশয়, সংস্কৃত কলেজের প্রধান শিক্ষক। যদিও এই সমস্ত কথায় বস্তুতপক্ষে মিথ্যে, সেটা আমরা নাটক পাঠ থেকেই জানতে পারি। কালীবাবু কর্তার গ্রন্থ নামের উত্তরে জানান শ্রীমতী ভগবতীর গীত আর বোপদেবের বৃন্দা দূতি। সভাটি বসে শিকদারপাড়ার গলিতে।
কর্তা নবকুমারকে দেখতে পাঠিয়েছিল বাবাজিকে। সেই বাবাজিও ভণ্ড। বাবাজির মধ্যেও তার ধর্ম ভাবনার মধ্যে ভণ্ডামি রয়েছে। দ্বিতীয় দৃশ্য যেটিকে আমরা শিকদার পাড়ার বলছি, সেই শিকদার পাড়ায় বাবাজি এসছে। বাবাজিকে দেখে প্রথমে বারবিলাসিনী বলেছে তুলসী বনের বাঘ। বাবাজির ঝোলায় 4 টাকা ছিল, সার্জেন্ট সেটা নেয়। নিতম্বিনী, কালীবাবু এবং পয়োধরী সদানন্দ বাবু, এই দুটি নামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কালী বাবাজিকে ফাউল কাটলেট মটন চপ খাওয়াতে বলেছিল। 2 নম্বর অঙ্কের প্রথম দৃশ্য, সেখানে শিবু জানায় নব এবং কালীবাবু লেখাপড়ায় বেশ, যদিও লেখাপড়ার নমুনার জায়গাটা আমরা দেখতে পাই না। মহেশ জানায় ঘড়িতে 9টা বাজতে 5 মিনিট বাকি। মহেশ সভার চেয়ারম্যান হিসেবে চৈতন্যবাবুর নাম প্রপোজ করে। পয়োধরীর একটি গান রয়েছে, গান 1 এবং গান 2, দুটো গান রয়েছে এখানে। রাগিনী শঙ্করা, তাল খ্যামটা, এখন কি আর নাগর তোমার আমার প্রতি তেমন আছে, অসাধারণ একটি খ্যামটা গান সেটি রয়েছে। সাঁকি পার্সি শব্দ, যে অর্থ হচ্ছে মদ, এ ধরনের একটু অন্য ধরনের শব্দ যে রয়েছে সেগুলি একটু নজর রাখতে হবে। শিবু গান গায় গড় ইয়ার নহ সাক্ষী, গান 2, সেটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। বা কালী বাবাজির ঘুষ খাওয়া বিষয়টি এখানে আমরা দেখতে পাই, কালী বাবাজি ঘুষ খাচ্ছে। তাছাড়া সে বাবাজির এই আচরণকে অবাক হয়। নবসভার নাম দেয় জ্ঞান তরঙ্গিনী সভা। সবার উদ্দেশ্য হলো জেন্টলম্যান, তোমাদের মেয়েদের এডুকেট করো, তাদের স্বাধীনতা দাও, জাতভেদ তফাৎ করো, আর বিধবাদের বিবাহ দাও, তাহলে এবং কেবল তাহলে আমাদের প্রিয় ভারতভূমি ইংল্যান্ড প্রভৃতি সভ্য দেশের সঙ্গে টক্কর দিতে পারবে, নচেত নয়। কিন্তু জেন্টলম্যান, এখন এদেশে আমাদের পক্ষে যেন এক মস্ত জেলখানা। এই গৃহ কেবল আমাদের লিবার্টি হল, আমাদের কেবল স্বাধীনতার দালাল। এখন এখানে যার যে খুশি সে তাই করে জেন্টলম্যান, ইন দ্য নেম অফ ফ্রিডম। অসাধারণ সংলাপ, ইন দ্য নেম অফ ফ্রিডম লেটস এনজয় আওয়ারসেলফ। আবার নাচ গানের উল্লেখ মাত্র আছে। 2-এর 2, মানে তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য, প্রসন্নময়ী নৃত্যকালী কমলা হরকামিনীর তাস খেলা। যদিও তাস খেলার মধ্যে যে খেলাটি সেটি বাড়ির গৃহিণীদের আড়ালে, চোখের আড়ালে সেটা খেলতে হচ্ছে। এটিও বাবু কালচারের একটি অংশ। সেই অংশটা রয়েছে। সেই হিসেবে চিড়িতন রং খেলায় নিত্য কমলা এক টিম, প্রসন্ন হর অন্য টিম। নবকুমারের বোন প্রসন্ন, কমলার নিত্য, গৃহিণীর মুখে রামমোহন রায়ের কথা রয়েছে, নাম রয়েছে। নবকুমারের স্ত্রী হরকামিনী। কর্তা ঠাকুরুন ভাত খেতে বসেছেন সন্ধ্যায়। সন্ধ্যায় নব মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফিরেছে। নব ও হরকে দেখে পয়োধরী বলে সম্বোধন করেছে। নিত্য জেঠতুতো বোন। কর্তা সকলকে নিয়ে বৃন্দাবন যাওয়ার পরিকল্পনা করেন। পরদিন সকালে হরর মুখে এই যে লেখাপড়া শিখে যে ধরনের অসভ্যতা বা অসামাজিক কাজকর্ম করছে বাড়ির একটি যে মেয়েদের উন্নতির কথা বলছে, সেই উন্নতিকামী মেয়েদের মুখে প্রকৃতপক্ষে তারা বলছে যে প্রকৃতপক্ষে একেই কি বলে সভ্যতা, তারা লেখাপড়া শিখে কি সভ্যতা, কি সভ্য হচ্ছে। বস্তুতপক্ষে এটা একটা বড় প্রশ্ন। সভ্যতা কাকে বলবো, সভ্য কাকে বলবো, এই প্রশ্নটা এই প্রহসন আমাদের সামনে তুলে আনে। আমরা এখন এই প্রহসনটা থেকে আরো কিছু বিষয় আলোচনার মধ্য দিয়ে বলতে যাব। অবশ্যই নাটকটা পড়তে যাব, যাতে পরবর্তী ক্ষেত্রে তোমরা যখন বিষয়টা পড়বে তোমাদের ক্ষেত্রে এটা একটা বড় কাজে লাগে। আশা করি তোমরা সব ঠিকঠাক শুনতে পাচ্ছ এবং দেখতেও পাচ্ছ, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এটি একেবারে টেক্সট থেকে পড়ছি। এখানে কর্তামশাই, উল্লেখিত ব্যক্তিগণের মধ্যে কর্তামশাই, নববাবু, কালীবাবু, বাবাজি, বৈদ্যনাথ, এগুলি সবই পুরুষ চরিত্র। গৃহিণী প্রসন্নময়ী, হরকামিনী, নিত্যকালী, কমলা। এছাড়া খ্যামটাওয়ালি রয়েছে পয়োধরী এবং নিতম্বিনী। বাবুদল, সার্জন, চৌকিদার, যন্ত্রীগণ, খানসামা, বেয়ারা, দারোয়ান, মালি, বরফওয়ালা, মুটিয়াদয়, মাতাল, বারবিলাসিনী ইত্যাদি আরো অনেকে রয়েছেন, যারা প্রত্যেকেই প্রকৃতপক্ষে 19 শতকের কলকাতার এক একটি চরিত্র রূপেই সেখানে রয়েছে। 19 শতকের কলকাতা সরাসরি এখানে উঠে এসেছে। একেই কি বলে সভ্যতা,
একদম নাটকের জিজ্ঞাসা চিহ্নটি রয়েছে, খেয়াল রাখবে। একটি প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে। প্রহসন, প্রথমাঙ্ক, প্রথম গর্ভাঙ্ক, স্থান নবকুমার বাবুর গৃহ, নবকুমার এবং কালীনাথ বাবু সেখানে রয়েছেন। একেবারে নাটকের শুরুতে আমরা প্রধান চরিত্রগুলির দিকে নজর দেখতে পাচ্ছি, নাটককার দেখাচ্ছেন। কালী বলছে, বলো কি? নব বলছে, আর ভাই বলবো কি, কর্তা এতদিনের পর বৃন্দাবন হতে ফিরে এসেছেন, আর এখন এখন আমার আর বাড়ি থেকে বেরোনো ভার, এখন আমার আর বাড়ি থেকে বেরোনো ভার, মানে বেরোনো সম্ভব নয়, কি সর্বনাশ! তবে এখন এর উপায় কি? আর উপায় কি? সভাটা দেখছি এবলিশ করতে হলো। বাহ, তুমি পাগল হলে নাকি? এমন সভা কি কেউ কখনো এবলিশ করে থাকে? এত তুফানে নৌকা বাঁচিয়ে এনে ঘাটে এসে কি হাল ছেড়ে দেওয়া উচিত? যখন আমাদের সাবস্ক্রিপশন লিস্ট এত পুর ছিল, তখন আমরা নিজে থেকে টাকা দিয়ে সভাটা সেভ করেছিলাম। এখন আরে ওসব কি আমি আর জানি নে, যে তুমি আমাকে আবার নতুন করে বলতে এলে? তা আমি কি ভাই সাধ করে সভা উঠিয়ে দিতে চাচ্ছি, কিন্তু করি কি? কর্তা এখন কেমন হয়ে কর্তা এখন কেমন হয়েছেন যে 10 মিনিট যদি আমি বাড়ি ছাড়া হই তাহলে তখনই তত্ত্ব করেন। তা ভাই আমার কি আর এখন সন্ধ্যায় অ্যাটেন্ড দেবার উপায় আছে? দীর্ঘ নিঃশ্বাস। কি উৎপাত! তোমার কথা শুনে ভাই গলাটা একেবারে যেন শুকিয়ে উঠল। ওহে নব, বলি কিছু আছে? ইস, অত চেঁচিও কথা কইও না, বোধ করি একটা ব্রান্ডি আছে। কালী, জাস্ট দ্য থিঙ্ক, জাস্ট দি থিঙ্ক। তা আনো না দেখি। রস, দেখছি। চতুর্দিক দেখে কর্তা বোধ করি এখন বাড়ির ভেতর দিকে থেকে বেরোননি। ওরে বোদে, আজ্ঞে যাই। আজ রাত্রে কিন্তু ভাই একবার তোমাকে যেতেই হবে। হাহ, এ বুড়ো বেটা কি অকালের বাদল হয়ে আমাদের প্লেজার নষ্ট করতে এলো? এই নব আমাদের সর্দার, আর আর মনি ম্যাটারে এই বিশেষ সাহায্য করে, এ ছাড়লে যে আমাদের সর্বনাশ হবে তার সন্দেহ নাই। বস্তুতপক্ষে নব বড়লোক বাড়ির ছেলে, তার টাকা পয়সা আছে, সেই টাকা পয়সা নিয়ে সে ফুর্তি করছে, এবং তার বন্ধু হচ্ছে কালীনাথ, যে তাকে তার ওই বিপথগামী করার ক্ষেত্রে তাকে যথাযথ সহযোগিতা করে যাচ্ছে। বোদের প্রবেশ, তার কাজের লোক। কর্তা কোথায় রে? আজ্ঞে দাদাবাবু, তিনি এখন বাড়ির ভেতর থেকে বেরোননি। তবে সেই বোতলটা আর একটা গ্লাস শীঘ্রই আনতো। বোদের প্রস্থান। ভালো নব, তোমাদের কর্তা কি খুব বৈষ্ণব হে? দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করে, ও দুঃখের কথা ভাই আর কেন জিজ্ঞাসা করো, বোধ করি কলকাতার এমন ভক্ত দুটি নাই। বোতল লইয়া বোদের প্রবেশ। এদিকে দে, শীঘ্র নেও ভাই। এখন আর সে রাবণও নাই, সে সোনার লঙ্কাও নাই। না থাকলো তো বয়ে গেল কি? এ তো এ তো আছে। বোতল প্রদর্শন করে হা হা মদ্যপান করে। আরে করো কি আবার? রসো ভাই, আরো একটুখানি খেয়ে নি। দেখো, যে গুড জেনারেল হয়, সে কি সুযোগ পেলে তার গ্যারিসনকে প্রভিজন জমাতে কসুর করে? সে হাসতে থাকে। বোতল আর গ্লাসটি নিয়ে যা, আর শীঘ্রই গোটা কতক পান নিয়ে আয়। এই পান কথাটা মানে পান খেয়ে যেহেতু গন্ধটাকে দূর করা যায়, সেই জন্য পান আনার প্রসঙ্গ এখানে বলছে। এখন চলো ভাই, তোমাদের কর্তার সঙ্গে একবার দেখা করা যাকগে। আজ কিন্তু তোমাকে যেতেই হবে। আজ তোমাকে কোন শালা ছেড়ে যাবে? তোমার পায়ে পড়ি ভাই, একটু আস্তে আস্তে কথা কও। পান লইয়া বোদের পুনঃপ্রবেশ। দে এদিকে দে। কালী চাইছে, ও বৈদ্যনাথ, পিছন মানে কর্তা এখানে ডাকছে, এই যে কর্তা বাইরে আসছেন, নেও আর একটা পান নেও। আমি ভাই পান তো খেতে চাইনি, আমি পান করতে চাই। সে যাও হোক, তবে চলো না কর্তার সঙ্গে সাক্ষাৎ করি গে। সহাস্য বদনে, তোমার ভাই আর অত ক্লেশ স্বীকার করতে হবে না। কর্তা তোমার গাড়ি দরজায় দেখলেই আপনি এখানে এসে উপস্থিত হবেন এখন। বলো কি? আইসে তোমার চাকর বেটাকে ভাই আর একটু ব্রান্ডি দিতে বলো তো। আমার গলাটা আবার যেন শুকিয়ে সুখ হয়ে উঠছে। কি সর্বনাশ! এমনি দেখছি তোমার একটু যেন নেশা হয়েছে, আবার খাবে? আচ্ছা, তবে থাকুক। ভালো। কর্তা এখানে এলে কি বলবো বলো দেখি? আর বলবে কি, একটা প্রণাম করে আপনার পরিচয় দিও। কি পরিচয় দেব বলো দেখি ভাই? তোমাদের কর্তাকে কি বলবো যে আমি বিয়রের মুক্তি, সকৃতভঙ্গ, সোনাগাছিতে আমার শত শ্বশুর, না, শ্বশুর নয়, শত শাশুড়ির আলয়, আর উইলসনের আখড়ায় নিত্য মহাপ্রসাদ পাই,
অর্থাৎ তার যে মাতলামির পরিচয়গুলি সেগুলি কথা সে সাড়ম্বরে বলতে থাকছে, অর্থাৎ তার যে নৈতিক চরিত্রের বিষয়টা আমাদের কাছে পরিষ্কার। মিছে তামাশা ছেড়ে দাও, এখন সত্যি কি বলবো বলো দেখি, সত্যি কি বলবে বলো দেখি, কি এক কর্ম করো, কোনো এক মস্ত বৈষ্ণব ফ্যামিলির নাম ঠাউরাইতে পারো, তাহলে তার কথা কইতেই হয় না। তা পারবো না কেন, তবে একটু মাটি দাও, উড়ে বেয়ারার মতো নাকে তেলক কেটে আগে সাধু হয়ে বসি। না হে না, গরানহাটার কোনো ঘোষ না পরম বৈষ্ণব ছিল, তার নাম তোমার মনে আছে? ওই যে যার ছেলে আমাদের সঙ্গে এক ক্লাসে পড়তো। আমি ভাই গরানহাটার প্যারি আর তার ছুকরি বিন্দি ছাড়া আর কাউকেও চিনি না। এখানে দুটো নাম আমরা পাচ্ছি, যে গরানহাটার প্যারি এবং তার মেয়ে বিন্দিকে ছাড়া কালী ঘোষ আর কাউকে চেনে না। কোন প্যারি হে? আরে গোদা প্যারি। সে কি, তুমি গোদা প্যারিকে চেনো না? ভাই একদিন আমি আর মদন যে তার বাড়িতে যেয়ে কত মজা করেছিলাম, তার কি বলবো। কে কে গেছে? কালী এবং মদন। সে যাকগে, এখন কি বলবে, বলবো তাই ঠাওরা। চিন্তা করি, হ্যাঁ হয়েছে। দেখো কালী, তোমার কে এক খুড়ো পরম বৈষ্ণব ছিলেন না, যিনি বৃন্দাবনে গিয়ে মরেন? হ্যাঁ, একটা ওল্ড ফুল ছিল বটে, তার নাম কৃষ্ণপ্রসাদ ঘোষ। তা বেশ হয়েছে, তুমি তারই পরিচয় দিও, বাপের নামটা চেপে যাও। বেশ হাসছে। দূর পাগল, হাসিস কেন? ভালো তো, ভালো তো তা জেনে ভালো, এখন বৈষ্ণব বেটাদের দুই একখানি পুঁথির নাম তো না শিখলে নয়। তবেই যে সারলে, আমি তো সেসব বিষয়ে পরম পণ্ডিত। রসো দেখি, একটু পরে আমরা দেখবো যে নবর পাণ্ডিত্য বিষয়ে, নবর যে জ্ঞানতরঙ্গিনী সভা, সেই জ্ঞানতরঙ্গিনী সভার বন্ধুরা তাদের পাণ্ডিত্য সম্পর্কে প্রশংসা করবে, অথচ সে বৈষ্ণব গ্রন্থ সম্পর্কে কোনো নামই জানে না। এই অন্তঃসার শূন্য শিক্ষাকেও এই সমাজটিকে মধুসূদন দত্ত সরাসরি আহ হাস্য মানে হাস্যকর করে তুলছেন। এটা তার বলা যেতে পারে একটা ভয়ঙ্কর কাজের মধ্যে অন্যতম বলা যেতে পারে। তিনি নিজের মুখকে যেন দর্শন করছেন। বস্তুতপক্ষে তার যে সময় সব লেখা, সেই সময় তো একেবারেই আহ মানে ওই সমস্ত বিবিধ রতন ছেড়ে যাওয়া সেই মানুষ ফিরে এসেছেন তার নিজের জায়গায় এসে, তার সবকিছুকে পরম সুন্দর বলে মনে হচ্ছে। তাই তার সমস্ত কর্মগুলোকে তিনি তুলে ধরছেন। শ্রীমদ ভগবত গীতা, গীত গোবিন্দ। কালী বলছে গীত কি? জয়দেবের গীত গোবিন্দ ধরো। শ্রীমতী ভগবতীর গীত আর বৃন্দাদূতির গীত। নব শুনে হাসছে, ভাষার কি চমৎকার মেমোরি, ভাইয়ের কি চমৎকার মেমোরি। কেন কেন? ইস, কর্তা আসছেন, দেখো ভাই, যেন একটা বেশ করে প্রণাম করো। কর্তা মশাই প্রবেশ। কালী প্রণাম করে। কর্তা বলেন, চিরজীবী হও বাপু, তোমার নাম কি? আগে আমার নাম শ্রী কালীনাথ দাস ঘোষ। এই এক জায়গায় কেবলমাত্র দাস শব্দটা আছে গোটা নাটকে, সুতরাং এই নামটা কিন্তু খেয়াল রাখতে হবে। মহাশয়, আপনি স্বর্গীয় কৃষ্ণপ্রসাদ ঘোষ মহাশয়কে বোধ করি জানতেন, আমি তাঁরই ভ্রাতুষ্পুত্র। কোন কৃষ্ণপ্রসাদ ঘোষ? আগে বাঁশবেড়ের। আহা হা হা, তুমি স্বর্গীয় কৃষ্ণপ্রসাদ ঘোষ মহাশয়ের ভ্রাতুষ্পুত্র, যিনি শ্রীবৃন্দাবন ধাম প্রাপ্ত হন? আগে হ্যাঁ। বেঁচে থাকো বাপু, বসো। তা তুমি এখন কি করো বাপু? আগে কলেজে নবকুমার বাবুর সঙ্গে এক ক্লাসে পড়া হয়েছিল, এক্ষণে কর্ম কাজের চেষ্টা করা হচ্ছে। মানে তাদের কলেজে পড়া হয়ে গেছে, আমরা কালী ঘোষের থেকে কথা থেকে বুঝতে পারছি। বেশ বাপু, তোমার স্বর্গীয় খুড়া মহাশয় আমার পরম মিত্র ছিলেন। বাবা, আমি তোমার সম্পর্কে জ্যাঠা হই, তা জানো? আজ্ঞে। কর্তা স্বগত। আহা, ছেলেটি দেখতে শুনতে তো যেমন আর তেমনি সুশীল। আর হবেই বা কেন, না হবেই বা কেন, কৃষ্ণপ্রসাদের ভ্রাতুষ্পুত্র কিনা। জ্যাঠামশাই, আজ নবকুমার দাদাকে আমার সঙ্গে একবার যেতে আজ্ঞা করুন। কেন বাপু, তোমরা কোথায় যাবে? আগে আমাদের জ্ঞান তরঙ্গিনী নামে একটা সভা আছে, যেখানে আজ মিটিং হবে। কি সভা বললে বাপু? আগে জ্ঞান তরঙ্গিনী সভা। সে সভায় কি হয়? আগে আমাদের কলেজ থেকে কেবল ইংরাজি চর্চা হয়েছিল, যেহেতু প্রেসিডেন্সি কলেজ, হিন্দু কলেজ, সেই সময় হিন্দু কলেজ থেকে ইংরেজি শেখা তারা। তা আমাদের জাতীয় ভাষা তো কিঞ্চিত জানা চাই। তাই এই সভাটি সংস্কৃত বিদ্যা আলোচনার জন্য
সংস্থাপন করেছি। আমরা প্রতি শনিবার এই সভায় একত্র হয়ে ধর্মশাস্ত্রের আন্দোলন করি। তার মানে নাটকে যে দিনটি শুরু হচ্ছে সেই দিনটি প্রস্তুতপক্ষে শনিবার, তাই না? তা বেশ করো। আহাহা! কৃষ্ণপ্রসাদের ভ্রাতুষ্পুত্র কিনা? আর এ নবকুমারেরও তো আমার ঔরসে জন্ম। তোমাদের শিক্ষক কে বাপু? আজ্ঞে কিনারাম বাচস্পতি মহাশয়, যিনি সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক। ভালো বাপু। তোমরা কোন সকল পুস্তক অধ্যয়ন করো বলো দেখি? কালী বলছে, আমল। এতক্ষণ পরে দেখছি সারলে। প্রকাশ আগে শ্রীমতী ভগবতীর গীত আর বোপদেবের বিন্দাদুতি। কি বললে বাপু? নব আগে উনি বললেন শ্রীমদ ভগবত গীতা আর জয়দেবের গীত গোবিন্দ। জয়দেব, আহা কবি কুল তিলক ভক্তি রস সাগর। যেহেতু জয়দেবের গীত গোবিন্দম বৈষ্ণব ধর্ম আন্দোলনের একটি অন্যতম গ্রন্থ, সর্বভারতীয় গ্রন্থরূপে যেটি স্বীকৃত। জ্যাঠামশাই, যদি আজ্ঞা হয় তবে এক্ষণে আমরা বিদায় হই। কেন? বেলা দেখছি এখনো 5টা বাজেনি। তা তোমরা বাপু এত সকালে যাবে কেন? আগে আমরা সকাল সকাল কর্ম নির্বাহ করব বলে সকালে যেতে চাই। অধিক রাত্রি জাগলে পাছে ব্যামো টেমো হয়, এই ভয়ে সকলে মিট করি। তোমাদের সভাটা কোথায় বাপু? আগে শিকদার পাড়ার গলিতে। আচ্ছা বাপু, তবে এসো গে। দেখো যেন অধিক রাত্রি করো না। নব এবং কালী, আজ্ঞে না। উভয়ের প্রস্থান। কর্তা আমার স্বগতোক্তি, এই কলকাতা শহর বিষম ঠাঁই, তাতে করে ছেলেটিকে কি একলা পাঠায়ে ভালো করলেন? চিন্তা করিয়া একবার বাবাজিকে পাঠিয়ে দিই না কেন? দেখে আসুক ব্যাপারটা কি। আমার মনে যেন কেমন সন্দেহ হচ্ছে যে নবকে যেতে দিয়ে ভালো করি নাই। এই হচ্ছে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের ঘটনা, যেখানে নব এবং কালী দুজনে মিলে কর্তাকে একরকম ভাবে বুঝিয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। এরপরে দৃশ্য নম্বর 2 এবং দ্বিতীয় গর্ভাঙ্ক, প্রথম অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্ক, যেটি শিকদারপাড়া স্ট্রিট, যে দৃশ্যটি রয়েছে সেখানে বাবাজির প্রবেশ। বাবাজি স্বগত, এই তো শিকদারপাড়ার গলি, তা কই নববাবুর সভাভবন কই? রাধে কৃষ্ণ, পরিক্রমণ, তা দেখি ওই বাড়িটি বুঝি হবে। দ্বারে আঘাত। তুমি কে গা? কাকে খুঁজছো গা? ওগো, এই কি জ্ঞানতরঙ্গিনী সভার বাড়ি? অপুটি দেখ তোলা, কোন বেটা মাতাল এসে বুঝি দরজায় ঘামাচ্ছে? ওর মাথায় খানিক জল ঢেলে দে তো। প্রভু, তোমারই ইচ্ছা। হায়, এতদিনের পরে কি মাতাল হলেম? তুই বেটা কে রে? পালা, নইলে এক্ষুনি চৌকিদার ডেকে দেব। বাবাজি বেগে পরিক্রমণ করিয়া সরসে, কি আপদ? রাধেকৃষ্ণ, কর্তামশাই কি আর লোক ছিল না যে তিনি আমাকে এই কর্মে পাঠালেন? এই দেখছি একজন ভদ্রলোক এদিকে আসছে, তা একেই কেন জিজ্ঞাসা করিনে? একজন ভদ্রলোক যে কিনা মাতাল, তার প্রবেশ হচ্ছে। মাতালের প্রবেশ বাবাজিকে অবলোকন করিয়া, ওগো, এখানে কোথা যাত্রা হচ্ছে গা? তা বাবু আমি কেমন করে বলবো? সে কি গো, তুমি না সং সেজেছ? রাধে কৃষ্ণ, তবে শালা তুই এখানে করছিস কি? হা শালা, চলে যায় মাতাল। কি সর্বনাশ, বেটা কি পাষণ্ড গা? রাধে কৃষ্ণ, এ গলিতে কি কোনো ভদ্রলোক বসতি করে গা? এ আবার কি? অবলোকন করে, আহা হা, স্ত্রীলোক দুটি যে দেখতে নিতান্ত কদাকার তা নয়? এরা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এক দৃষ্টি অবলোকন করিয়া দুর্জন বারবিলাসিনীর পশ্চাতে দৃষ্টি করিতে করিতে প্রবেশ। প্রথম জন, ওলো বামা, গুঁড়ো পড়ার মুখর আক্কেল দেখলি? আমাদের সঙ্গে যাচ্ছি বলে একে আবার কোথায় গেল? তবে বুঝি আস্তে আস্তে ওদির বাড়িতে ঢুকেছে। তোর যেমন পোড়া কপাল তাই হতভাগাকে রেখেছিস। আমি হলে এতদিনে কুলোর বাতাস দিয়ে বিদায় করতুম। দাঁড়া না, বাড়িতে যাই আগে। আজ মুড়ো খ্যাংরা দিয়ে বিষ ঝাড়বো। আমি তেমন বান্দা নই বাবা, এই বয়সে কত ব্যাটার নাকের জলে চোখের জলে করে ছেড়েছি। চল না আগে মদন মোহন দেখে আসি, এসে ওর সাধ্য করবো এখন। তুই যদি তাই পারবি তাহলে আর ভাবনা কি। ও থাকি, ওই মোল্লার মতো কাঁচা খোলা কে একটা দাঁড়িয়ে আছে দেখতো। হ্যাঁ হ্যাঁ তো, হ্যাঁ তো, এই যে আমাদের দিকে আসছে। ওলো বামা, ওটা মোল্লা নয় ভাই, রসের বৈরাগী ঠাকুর, ওই যে কুড়োজালি হাতে আছে। হাস্য করে, আহা হা, মিনসের রকম দেখো না, যেন তুলসী বনের বাঘ। বাবাজি নিকটে আসিয়া, ওগো, তোমরা বলতে পারো এখানে জ্ঞান তরঙ্গিনী সভা কোথায়?
তরঙ্গিনী আবার কে? বাবাজি, তরঙ্গিনী তোমার বষ্টমীর নাম বুঝি? আহা! বাবাজি, তোমার কি বষ্টমী হারিয়েছে? তা পথে পথে কেঁদে বেড়ালে কি হবে? যা হবার তা হয়েছে, কি করবে ভাই? এখন আমাদের সঙ্গে আসবে তো বলো, কেমন মামা? ভেগ নিতে পারবি? কেন পারবো না? পাঁচশিকে পেলেই পারি। কি বলো বাবাজি? বাবাজি আর বলবেন কি? চল আমরা বাবাজিকে হরিবোল দিয়ে নিয়ে যাই। বলো হরি, হরিবোল। কি আপদ? হরে রাধাকৃষ্ণ। না, না, না বাছা, তোমরা যাও, আমার ঘাট হয়েছে। হ্যাঁ? আমরা যাবই যাবো বই কি? তোমরা তো এই সেই তরঙ্গিনী বই আর মনে ওঠে না? তা আমরা যাই, আর তুমি এইখানে দাঁড়িয়ে কাঁদো। স্বাধীর বষ্টমী প্রাণ হারিয়েছে আমার। দেখো, দুজন বারবিলাসিনীর কথা, দৃশ্যটা খুব সংক্ষিপ্ত, খুব ছোট্ট একটি দৃশ্য। কিন্তু তার সেইটুকুর মধ্যেও কি সুন্দরভাবে মধুসূদন দত্ত আ একটি সমাজের চিত্র আঁকছেন। বাবু বিলাস, বাবুর সঙ্গে বারবিলাসিনীর যে সম্পর্ক, বাবুর আ বলা যেতে পারে আ সঙ্গে তার থাকা এবং বাবু পাল্টানো। এই যে একটা গোটা সমাজের যে চিত্র, সেটাও খুব ছোটর মধ্যে কি অদ্ভুতভাবে মধুসূদন দত্ত তুলে আনছেন। তাই না? এটা একেবারেই খেয়াল করবার মতো। আহ! কি উৎপাত! এত যন্ত্রণাও আজ কপালে ছিল। কোথায় বা শোভা, আর কোথায় বা কি? লাভের মধ্যে কেবল আমারই যন্ত্রণার সার। যদি আবার ফিরে যাই তাহলে কর্তাটি রাগ করবেন, আমি যে ঘোর দায়ে পড়লাম। এখন করি কি? ভালো হয়েছে, এ একটা মুশকিল আসান হয়েছে, ওর পিছনের আলোয় এই বেলা প্রস্থান করি। না, ওমা, এই যে সার্জেন্ট সাহেব, রোদ ফিরতে বেরিয়েছে দেখছি। এখানে চুপ করে দাঁড়িয়ে থাকলে কি জানি যদি চোর বলে ধরে। কিন্তু এখন যাই কোথা? তাই ভালো, এই আড়ালে দাঁড়াই। ওমা, এই যে এসে পড়লে। এর মধ্যে সার্জেন্ট এবং চৌকিদার এসে প্রবেশ করে। সার্জেন্ট বস্তুতপক্ষে বোঝাই যাচ্ছে যে তারা শাসক ইংরেজ, তার চৌকিদার সেটি এদেশীয়। এবং তাদের যে লোলুপতা, তাদের যে আ শাসনের মধ্যে যে গলদ, সেটাও এখানে উঠে আসে। হ্যালো ও চৌকিদার, এক আদমি উধার দৌড়ে গিয়া নেই? এটা একটা, এখান থেকেই বলা যেতে পারে এই যে বিদেশীদের মধ্যে মুখে বাংলা ভাষাকে যথাযথভাবে না দেখিয়ে আ একটু বেঁকিয়ে চুরিয়ে সুন্দর করে, মানে সুন্দর নয়, মানে একটু অন্যরকম করার যে একটা চেষ্টা, এটা এখান থেকে শুরু হয়েছে। এটা চলেছে বাংলা নাটকে বহুদিন পর্যন্ত এইভাবে চলেছে। কোনদিন সাহেবরা সুন্দর বাংলা বলছে, এটা দেখতেই পাবেন না প্রায়। নেই ছাপ, হাম তো কুছ নেহি দেখা। তার মানে এও বাঙালি নয়, ভিন প্রদেশীয়, মানে বিহারি, এই ধরনের। अलबट गया हम देखा, तुम जल्दी दौड़ के जाओ, उस तरफ देखो, जाओ जाओ जल्दी जाओ, यू श्योर, कौन हो रे खड़ा रहो, डैम योर आईज, इधर यू फॉल, यू फुल, हा छाप इधर, আহ, ইফ আই ক্যান ক্যাচ হিম, নেপথ্যে আখ পাকড়ো পাকড়ো করে চলে বেড়ায়। আমি যাচ্ছি বাবা, আর মারিস না বাবা, দোহাই বাবা, তোর পায়ে পড়ি, ধরে ফেলেছে শালা চোট্টা, তোমরা ওয়াস্তে দৌড়ে কে হামারা জান গিয়া। উহু বাবা, আমি চোর নই বাবা, আমি ভেগধারী বৈষ্ণব বাবা। বাবাজিকে লইয়া চৌকিদারের প্রবেশ। আয়ু, তুম চোট্টা হ্যাঁ? না সাহেব বাবা, আমি কিছু জানি নে। ইয়ো হ্যাং ইয়োর গ্যাঁ গ্যাঁ গ্যাঁ, চুপ রাও, ইউ ব্লাডি নিগার, देख लाओ तुम्हारा बैग में क्या है। হা হা হা, বাপরে বাপ, হাম বড়া হিন্দুয়া রাড়ে কিস দে, হ্যাঁ হ্যাঁ ইত্যাদি বলতে থাকে। দোহাই সাহেব, আমি গরিব বৈষ্ণব, আমি কিছু জানি নে। দোহাই বাবা, আমাকে ছেড়ে দাও। খাড়ালো শালা, দোহাই কোম্পানির। होल्ड योर टोंग, यू ब्लैक रूट, ये बैग में और क्या है देखोगे। বলপূর্বক বার করে নেয়। দ্যাটস রাইট, ইউ সুট ডেভিল, কিসকা চুরি है क्या। সেখানে 4 টাকা, 4 টাকা ভূতলে পড়ছে চৌকিদারের প্রতি। উসকো থানে মে লে চলো, দোহাই সাহেবের, আমি চুরি করি না, আমাকে ছেড়ে দাও। দোহাই ধর্মাবতার, আমি ও টাকা চাইনি। सो नहीं होगा, तुम थाने में चलो क्या, तुम जागे नहीं, अलवाट जाना होगा। চলবে, থানে মে চল। দোহাই কোম্পানির, আমি টাকা কড়ি কিছুই চাই না, তুমি বরঞ্চ টাকা নিয়ে যা ইচ্ছে তাই করোগে, কিন্তু আমাকে ছেড়ে দাও। সার্জেন্ট, क्या तुम नहीं मांगता अपना
তার জেরে টাকা রাখিয়া চৌকিদারের প্রতি ওয়েলকাম, ওয়েল দেন, হাম দেখতা উসকা কুছ কসুর নেই, উসকো ছোড় দেও। টাকা নিয়ে ছেড়ে দিল। জয় মহাপ্রভু। চৌকিদার বাবাজির প্রতি জনান্তিকে, তুম হামকো তো কুছ নেহি দিয়া নেহি, আচ্ছা যাও, চলা যাও। না দাদা, আমি একবার জ্ঞানতরঙ্গিনী সভায় যাব। हाँ हाँ, वो वही बाड़ी में, वो बड़ा मजा की जगह है। देखो चौकीदार, रुपया के बट उंगली ওষ্ঠে উঙ্গুলি, মানে রুপিয়াকে বাদ বলবে না কাউকে। जो हुकुम खविन, ইজ দ্য ওয়ার্ড মাই বয়, আবি চলো। রাধে কৃষ্ণ। বাঁচালেম। আজ কি কুলগ্নেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, ভাগ্যে টাকা কটা সঙ্গে ছিল, আর সার্জেন্ট বেটারও হাত পাতা রোগ আছে, তাই রক্ষে নইলে আজকে কি হাজতেই থাকতে হতো না কি হতো কিছুই বলা যায় না। হোটেল বাক্স লইয়া দুইজন মুটিয়ার প্রবেশ। এ আবার কি? রাধে কৃষ্ণ, কি দুর্গন্ধ, এ বেটার এখানে কি আনছে? বলছে প্রথমজন, আজ যে কত চিজ পিটিয়েছি তার হিসেব নাই। মোর গর্দানটা যেন বেঁকে যাচ্ছে, মোর গর্দানটা যেন বেঁকে যাচ্ছে। দেখ মামু, এই হিন্দু বেটারা দুনিয়াদারি মজা করে নেলে বেটারগো কি আরাম দিন ভাই। মর বেফুক ও হারামখোর বেটারগো কি আর দিন আছে? ওর না মানে আল্লাহ, না মানে দেবতা। লেকিন কেবল ওই গরু খানি, গরু খেগো বেটার ইত্যাদি ওখানে বলছে, বেশিরভাগ স্ট্যাম্প দেওয়া আছে, মানে তারা গরু, মানে গরুর মাংস খাওয়া, মানে একবারে সাক্ষাতে গরুর মাংস খাওয়ার বিষয়ে তো বেঙ্গলদের একটা বিশেষ জায়গায় ছিল তাদের জায়গাটা। প্রথম যে বলছে, ও কাদের মিয়া মিয়া, মোদের কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকতে হবে? দরওয়ানজিকে ডাকো না। ও দরওয়ানজি, এ মুড়ুয়াবাদী সালা গেল কোহানে। ও দরওয়ানজি, দরওয়ানজি কন হুরে, মোরা পোজ ঘরের মুটে গো, আও ভিতরে চলাও। মুটিয়াগণের প্রবেশ। বাবাজির অগ্রসর হয়ে স্বগত, কি আশ্চর্য, এসব কিসের বাক্স, উফ থুতু। রাধে কৃষ্ণ, আমি তো এই জ্ঞানতরঙ্গিনী সভার বিষয়ে কিছুই জানতে পাচ্ছি না। বেলফুল, চাই বরফ, মালি বরফওয়ালার প্রবেশ। বেলফুল ও দরানজি, বাবুরা এসেছে না, আমি আবি আয়া নেহি, থোড়ে বাদ আও। চাই বরফ ও ওগো দরওয়ানজি, তুমি থোড়া বাদ আও। প্রস্তুতি হচ্ছে তাদের সভার, তাদের মোৎসবের। মালি বরফওয়ালার প্রস্থান, একই সর্বনাশ, আমি তো এর কিছুই বুঝতে পারছি না। বোঝা যাচ্ছে না, একটা পরিবেশ তৈরি করছেন সেখানে। যদি রজনী উপন্যাস পড়া থাকে বঙ্কিমচন্দ্র, দেখবে সেখানেও এইরকম, মানে রজনীর বাবা বেল ফুলের মালা বিক্রি করে রসিক মহলে। রসিক মহল হচ্ছে এই মহল, যারা বারবনিতা, যারা মদ্যপান, মাংস ভোজন এইসব নিয়ে থাকে আর। যন্ত্রীগণ সহ নিতম্বিনী এবং পয়োধরীর প্রবেশ। নিতম্বিনী বলছে, কাল যে ভাই কালীবাবু আমাকে ব্র্যান্ডি খাইয়েছিল, উফ, আমার মাথাটা যেন এখনো ঘুরছে। আজ যে ভাই আমি কেমন করে নাচবো তাই ভাবছি। তাহলে প্রতিদিনই ওদের নেশা এইগুলো রয়েছে। আমরা ওখানেও সদানন্দ বাবু কাল ভারী ধুম লাগিয়েছিল। আজ কাল সদানন্দ ভাই খুব তয়ের হয়ে এসে উঠেছে। এমন ইয়ার মানুষ আর দুটি পাওয়া ভার। তাহলে পয়োধরীর বাবু হচ্ছে সদানন্দ, আর নিতম্বিনীর বাবু হচ্ছে কালী বাবু। চল ভেতরে যাওয়া যাক। ও দরওয়ানজি কন হ্যায়? বলি আগে দুবার খোলো, তারপরে কন হ্যায় দেখতে পাবে এখন। ও আপ লোক আইয়ে আইয়ে আইয়ে। যন্ত্রীগণ ইত্যাদির প্রস্থান। বাবাজি অগ্রসর হতে অগ্রসর। এ কি চমৎকার ব্যাপার! এ তো খুশবু দেখতে পাচ্ছি। কি সর্বনাশ! আমি এতক্ষণ বুঝতে পারছি কাণ্ডটা কি। নবকুমারটা দেখছি একেবারে বয়ে গেছে কর্তামশায়। এসব কথা শুনলে কি আর রক্ষে থাকবে? নববাবু কালীবাবুর প্রবেশ। আহাহা! শ্রীমতী ভগবতীর গীত, আর তোমার ভাই কি চমৎকার মেমোরি! আহা! আরে ওসব লক্ষ্মী ছাড়া বই কি আর আমি কখনো খুলে পড়ি যে মনে থাকবে? বাবাজিকে অবলম্বন করে, এ কি, এই যে বাবাজি হে, কেমন ভাই কালী? আমি বলছিলাম না কি যে কর্তা একজন না একজনকে অবশ্যই আমার পেছনে পাঠাবেন। যা হোক, একে আমরা দেখতে পেলাম, এই আমাদের পরম ভাগ্য বলতে হবে। বলো তো, বৈষ্ণব শালার ধরে এনে একটু ফাউল কাটলেট কি মটন চপ খাইয়ে দিই, শালার জন্মটা সার্থক হবে, সার্থক হোক। চুপ করো হে, চুপ করো, এ ভাই ঠাট্টার কথা নয়। কি গো বাবাজি, যে আজ আপনি এখানে কি মনে করে? নবকুমার, না না এমনি কিছু না, তবে কিনা একটা কর্মবশত এই দিকে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে নববাবুদের সভা ভবনটা একবার দেখে যাই। বটে বটে, চলুন তবে ভেতরে চলুন। জনান্তিকে নবকুমারের প্রতি, আরে করিস কি পাগল, এটাকে এর ভেতরে গেলে কি হবে? আমরা তো আর হরি
বাসর করতে যাচ্ছি নে। আহ চুপ করো না বাবাজি, একবার ভেতরে পদার্পণ করলে ভালো হয় না? না বাবু, আমার অন্য অন্যন্তরে অন্যত্তরে কর্ম আছে, তোমরা যাও। প্রস্থান। বলো তো শালাকে ধাঁ করে এনে না হয় ২ লাগিয়ে দিই। দারোয়ান মহারাজ, ওই লোগো কা সব আয়া? জি মহারাজ। আচ্ছা তুম যাও। জো হুকুম মহারাজ। প্রস্থান। আজ ভাই দেখছি এই বাবাজি বেটা একটা ভারী হ্যাঙ্গামা করে বসবে এখন, বোধ করি ওই মাগীদের ভেতরে ঢুকতে সে দেখেছে। প্রকৃতপক্ষে এই শব্দটা ১৯ শতকের একটা খুব মানে প্রচলিত কথা। এখানে যেহেতু মানে নারীর অর্থেই এখানে রয়েছে। পুনঃ তুমি যে ভারী কাওয়ার্ড হে, তোমার যে কিছু মরাল কারেজ নেই, ও বেটাকে আবার ভয়, চলো। না হে না, তুমি ভাই এসব বোঝো না, চলো দেখি কে বেটার হাতে কিছু ও কর্ম দিয়ে যদি মুখ বন্ধ করতে পারি। ননসেন্স, তার চেয়ে শালাকে গোটা কত কি কিক দিয়ে একেবারে বৈকুণ্ঠে পাঠাও না, না কেন? ড্যাম দ্য ব্রুট, ও শালাকে এই পৃথিবীতে কে চায়? ওর কি আর কোনো মিন্স আছে? দূর পাগল, এসব ছেলে মানুষের কর্ম নয়। চলো আমরা দুজনে ওর কাছে যাই। তার মানে এই যে এইখানে দৃশ্যটা দেখো খুব সুন্দর। এই যে তারা চলে গেল যেহেতু বাবাজিকে ম্যানেজ করার জন্য, তাই পরের দৃশ্যতে আমরা দেখব যে কালীর এবং নবকুমারের প্রবেশ করতে কিন্তু দেরি হয়েছে। দ্বিতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক। এখানে সভা, যার সভার প্রস্তুতির দৃশ্য ছিল আগের দৃশ্য, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তুতি বিষয়টা হয়ে গেছে, তখন বাবাজি এসছে, বাবাজিকে সে ম্যানেজ করতে গেছে। চৈতন্য, নব আর কালী যে আজ এত দেরি করছে এর কারণ কি? বলাই বলাই বলছে, আমি তো কেমন করে বলবো, ওহে ওদের কথা ছেড়ে দাও, ওরা সকল কর্মে লিড নিতে চায় আর ভাবে যে আমরা না হলে বুঝি আর কোনো কর্মই হবে না। যা বলো ভাই, কিন্তু ওরা দুজনে লেখাপড়া বেশ জানে। কে বলছে? শিবু বলছে। বিটুইন আওয়ার সেলফ স্লেভস, এমন কি জানে? হা হা, সকলেরই বিদ্যা জানা আছে। সেদিন যে নব একখানা চিঠি লিখেছিল, তা তো দেখেইছ। তাতে লিউলি মরের যে দুর্দশা তা তো মনে আছে। এতেও আবার প্রাইড টুকু দেখছো? কালী আবার হচ্ছে এক কাঠি সরেস। আহ, তারা ফ্রেন্ডস মানুষ, ও সকল কথায় কাজ কি, বিশেষ ওরা আছে বলেই তাই আজ সভা চলছে, তা জানো? তাহলে তাদের মধ্যে কিন্তু বন্ধুত্বের ব্যাপারটা নেই, তাদের মধ্যে আহ মানে বন্ধুত্বের মধ্যে বৈরিতা রয়েছে, কিন্তু তারা এই সভাকে নিয়ে তাদের মধ্যে একটা ওই সরস হয়ে ওঠার যে একটা জায়গাটা রয়েছে। তার ট্রুথ বলবো, আর তার আর ফ্রেন্ড কি? আচ্ছা সে যা হোক, আমারও তো মেম্বার বটে, আমরাও তো মেম্বার বটে, তবে তাদের দুজনের জন্য আমাদের এট করবার আবশ্যক কি? তাই তো আমাদের তো আর কোরম হয়েছে, তবে এখন সভার কর্ম আরম্ভ করা যাক না কেন? হিও আমি এ মোশন সেকেন্ড করি। হা হা, এত দেখছি আরো অবজেকশন নাই। একেবারে নেম কল, ব্রাভো, হা হা। ঘড়ি দেখিয়ে নটা বাজতে কেবল 5 মিনিট বাকি আছে। কারণ রাত্রি নটা বাজতে 5 মিনিট বাকি আছে। বোধ করি নব আর কালী আজ এলো না। আমি চৈতন্য বাবুকে চেয়ারম্যান প্রপোজ করছি। কে করছে? মহেশ। নামগুলো খেয়াল রাখতে হবে একটু, অন্য ধরনের সংলাপগুলোর ক্ষেত্রে। সবাই উল্লাস করছে। গাত্রোত্থান করিয়া, জেন্টলম্যান, আপনারা অনুগ্রহ করে আমাকে যে পদে নিযুক্ত করলেন তার কর্ম আমি যতদূর পারি প্রাণপণে চালাতে কসুর করব না। নাও টু বিজনেস। সবাই হাততালি। খানসামা বেয়ারা, জি আজ্ঞে। গোটা 2 ব্রান্ডি আর তামাক নিয়ে আও। যদি কারো বিয়ার খেতে ইচ্ছা হয় তো বলো। এমন সময় কোন শালা বিয়ার খায়? হিওর সকলে। খানসামা এবং বেয়ারার মধ্যে এবং তামাক লইয়া প্রবেশ। প্রকৃতপক্ষে এই হচ্ছে তাদের সভা, এই হচ্ছে সবার কার্য। সব বাবু লোককে সারাপ দাও, আর বোতল গ্লাস সব ইয়া ধরে দাও, আচ্ছা বাবু, ইত্যাদি হলো। বেয়ার ওই খমটা ওয়ালিদের ডেকে দিত, আর দেখ খানিকটা বরফ আন, যে আজ্ঞে। বলায়, আমি আমাদের নতুন চেয়ারম্যান হেলথ দিতে চাই। হিওর হিপ হিপ ইত্যাদি হলো। এবার নিতম্বিনী, পয়ধরী এবং যন্ত্রীগণের প্রবেশ। গান বাজনা হবে, তার প্রস্তুতি হচ্ছে। আরে এসো বসো। কেমন ভাই, চিনতে পারো? তবে ভালো আছো তো? সকলের উপবেশন নিতম্বিনী যেমন রেখেছেন। আমি আর তোমাকে রেখেছি কই? আমার কি আর তেমন কপাল? ব্রাভো হিয়ার। ও পয়ধরী, একটু এদিকে সরে বসো না। মানে তার কাছে ঘেঁষার কথা বলছে। না, আমি বেশ আছি।
বলাই বাবু এদের একটু কিছু খাওয়াও, খাওয়াও না, এই এসো। সকলের মদ্যপান। ও শালা তুই ঘুমোচ্ছিস নাকি? চতুর্থের প্রতি, না হে, তা নয়, ঘুমোবো কেন, নব আসেনি বটে? মানে সে ঘুমোচ্ছিল একটু আগে। ব্রাভো ব্রাভো হয় ইত্যাদি, একটি গান গাও না ভাই, চৈতন্য বলে। পয়ধরি বলে এর পরে হলে ভালো হয় না, মানে একটু পরে। এখানে গানের মধ্যে একটা সময় একটা অতিবাহিত হয়, পরে আবার কেন? আচ্ছা তবে গাই। এটা একটা খ্যামটা, খ্যামটার সুরের মানে সুরের গতি প্রকৃতিটা এরকম হতে পারে। আমি একটু চেষ্টা করছি, আমি যদিও গান জানি না, তবু চেষ্টা করা যেতে পারে যেহেতু শুনেছি টুকটাক। আহ, এখন কি আর নাগর তোমার আমার প্রতি তেমন আছে, নতুন পেয়ে পুরাতনে তোমার সে যতন গেছে, এখন কি আর নাগর তোমার। এইভাবে একটা গান হয়। কথাগুলি খুব সুন্দর। তখনকার ভাব থাকতো যদি তোমায় পেতাম নিরম্বধি, এখন ওহে গুণনিধি আমায় বিধি বাম হয়েছে। অর্থাৎ প্রতিনিয়ত তো এখানে বাম পাল্টে যাওয়ার কথা, মানে মেয়ে পাল্টাচ্ছে, সুতরাং সেই সেই কথাটা দুঃখটাই এখানে প্রকাশ করছে। গান গাইছে এখানে পয়ধরি। যা হবার আমার হবে, তুমি তো সে সুখের হবে, বলো দেখি শুনে তবে কোন নতুনে মন মজেছে। বিষয়টা বোঝাই যাচ্ছে যে তার যে যে একাকী, তার যে যন্ত্রণাটা সেটা কিন্তু এর গানের মধ্যে প্রকাশিত হচ্ছে। তাল খ্যামটা শঙ্করী, শঙ্করা রাগিনীতে গান গাওয়া হচ্ছে। তারপর কিয়াবাত সাবাস, বেঁচে থাক বাবা, জিতারাও বাবা, সবাই মিলে বলছে। ও বলাই বাবু তুমি কেমন সাক্ষী হে? সাক্ষী আবার কি? যে মদ দেয় তাকে পার্সিকে সাকি বলে, পার্সিতে যে মদ দেয় তাকে পার্সিতে সাকি বলে। শিবু গায় গাইয়া, গার ইয়ারি নাহ নহ সাকি। এখানে শিবুর একটি গান, এইটি এক লাইনের গান, সুতরাং এটিও খেয়াল রাখতে হবে কি গাইছে, কি গাইছে, কখন গাইছে। সকলের মদ্যপান, চুপ করো তো, কে যেন উপরে আসছে না, বোধ করি নব আর কালী। চৈতন্যই বলছে, সে সভার সভাপতি হয়েছিল, সেই বলছে, খেয়াল করছে যে নব এবং কালী প্রবেশ। সকলে কাত্রোত্থান করিয়া হিভিপুরে হচ্ছে, তারা সবাই ওকে ওয়ার্ম ওয়েলকাম করছে তাদেরকে। বসো ভাই, সকলে বসো, দেখো ভাই আজ আমাদের এক্সকিউজ করতে হবে, আমাদের একটু কর্ম ছিল বলে তাই আসতে দেরি হয়ে গেছে। কে বলছে? নব বলছে, নবকুমার। শিবু, দ্যাটস আ লাই, মিথ্যে কথা বলছে। শিবু বলছে। নব এই কথা শুনে রেগে যায়। হোয়াট, তুমি আমাকে লায়ার বলো? তুমি জানো না আমি তোমাকে এক্ষুনি শুট করব? আহ, যেতে দাও যেতে দাও, একটা ট্রাইফলিং কথা নিয়ে মিছে ঝগড়া কেন? ট্রাইফলিং? ও আমাকে লায়ার বলল, আবার ট্রাইফলিং? ও আমাকে বাংলা বললে না কেন? বাংলা করে বললে না কেন? ও আমাকে মিথ্যেবাদী বললে না কেন? তাতে তো কোন শালা রাখতো, কিন্তু লায়ার, একে এ কি বরদাস্ত হয়? মানে বাংলাতে গালাগালি দিলে লোকের গায়ে লাগবে না, ইংরেজিতে গালাগালি করলে গায়ে লাগবে। যেমন আমাদের ক্ষেত্রে অনেকে ইডিয়েট বলে, বাংলায় বললে বোকা বললে ওটা ঠিক, ওটা মানে আদর করা যেন মনে হয়, কিন্তু ইংরেজিতে বললে একটু বেশ রসিকতাটা খুব চমৎকার এখানে। আরে যেতে দাও, ও কথার আর মেনশন করো না। কি গো পয়ধরি, নিতম্বিনী, তোমরা ভালো আছো তো? হ্যাঁ আমরা তো ভালো আছি, কিন্তু তোমায় যে বড় ভালো দেখছি নে, এখন তোমাকে ঠান্ডা দেখলে বাঁচি। আমি তো ঠান্ডায় আছি, তবে এখন গরম হব, গরম হবে। ওহে বলাই, একটু ব্র্যান্ডি দাও তো। ওহে আমাদের ভুলো না হে। সকলের মদ্যপান। ওহে কালী, তুমি যে চুপ করে রয়েছ। আমি ওই বৈষ্ণব শালার ব্যবহার দেখে একেবারে অবাক হয়েছে। শালা এদিকে মালা ঠকঠক করে, আবার ঘুষ খেয়ে মিথ্যে কথা কইতে শিকার পেলে। শালা কি হিপোক্রিট, অর্থাৎ কি ভণ্ড। এটাও একটা ভণ্ডামি, আহ ধর্মের ভণ্ডামি, ধর্মধ্বজাদের ভণ্ডামি, এবং এই যারা কর্মী তাদেরও ভণ্ডামির, পুরো ভণ্ডামির চিত্রটাই আসছে, যেটা একেবারে একটা সিরিয়াস নাটকের আগে দর্শককে বলা যেতে পারে একটা রিফ্রেশিং করবে। মরুক সে থাকুক। ও পয়ধরি তোমরা একবার ওঠো না, নাচটা দেখা যাক। না না, আগে তোমার স্পিচ কিছু বলবে। আচ্ছা জেন্টলম্যান, আপনারা সকলে এই দেয়ালের প্রতি একবার চেয়ে দেখুন। এই যে কয়েকটি অক্ষর দেখেছেন, এই সকল একত্র করে পড়লে জ্ঞান তরঙ্গিনী সভা পাওয়া যায়। ইয়ার ইয়ার জেন্টলম্যান, এই সভার নাম জ্ঞান তরঙ্গিনী সভা। আমরা সকলে এর মেম্বার। আমরা এখানে মিট করে যাতে জ্ঞান জন্মে তাই করে থাকি। অ্যান্ড ইউ আর জলি গুড ফেলোস।
হিয়ার হিয়ার উই আর জলি গুড ফেলোস। জেন্টলম্যান, আমাদের সকলের হিন্দুকুলে জন্ম, আমরা বিদ্যা বলে সুপারস্টিশনের শিকল কেটে ফ্রি হয়েছি। আমরা পৌত্তলিকতা দেখে হাঁটু নোয়াতে আর স্বীকার করিনে। জ্ঞানের বাতির দ্বারা আমাদের অজ্ঞান অন্ধকার দূর হয়েছে। এখন আমার প্রার্থনা এই যে তোমরা সকলে মাথা মন এক করে এদেশের সোশিয়াল রিফরমেশন যাতে হয় তার চেষ্টা করো। তাহলে বড় বড় কথা বলা হচ্ছে, যে কথাগুলো হচ্ছে তাদের সুপারসনিস্ট হয়ে গেছে, তারা সুপারসনিস্ট, তাদের সমস্ত রকমের বেড়া ভেঙে গেছে, বেড়া জাল, তারা একেবারে আধুনিক হয়ে গেছে। জেন্টলম্যান, তোমাদের মেয়েদের এডুকেট করো, আমাদের আমাদের তাদের স্বাধীনতা দাও, জাত ভেদ তফাৎ করো, আর বিধবাদের বিবাহ দাও। তাহলে কেবল তাহলে আমাদের প্রিয় ভারতভূমি ইংল্যান্ড প্রভৃতি সভ্য দেশের সঙ্গে টক্কর দিতে পারবে, নচেত নয়। হিয়ার হিয়ার। কিন্তু জেন্টলম্যান, এখন এদেশে আমাদের পক্ষে যেন এক মস্ত জেলখানা। এই গৃহ কেবল আমাদের লিবার্টি হল, অর্থাৎ আমাদের স্বাধীনতার দালান। এখানে যার যে খুশি তাই করো। জেন্টলম্যান, ইন দ্য নেম অফ ফ্রিডম লেটস আস এনজয় আওয়ারসেলফ। তাহলে এই ফ্রিডমের নামে আমরা নিজেরা আনন্দ করব, উৎসব করব, এই বিষয়টি নব প্রস্তাব করছে। হিয়ার হিয়ার, হিফ হিফ হুররে, লিবার্টি হল, ব্রি ফ্রি, লেটস এনজয় আওয়ারসেলফ। সকলে বলছে, ওহে বলাই, একবার সকলকে দাও না। আচ্ছা আচ্ছা, এই সকলের মদ্যপান। তবে এইবার নাচ আরম্ভ হোক। কমন, ওপেন দি ওয়াল, মাই বিউটিস। এবার পরে ধরে গান এবং নৃত্য করছে, এখানে গানের আর উল্লেখ নেই, এটা যেহেতু নির্দেশকের জায়গা থেকে রয়েছে। কিয়া বাত, জিতা রহো, বেঁচে থাকো ভাই, হুররে, জ্ঞানতরঙ্গিনী সভা ফর এভার, জ্ঞানতরঙ্গিনী সভা ফর এভার ইত্যাদি হয়। চল ভাই, এখন সপোর্ট টেবিল যাওয়া যাক। 3 cheers ফর আমাদের চেয়ারম্যান, সেটাকে নবকুমার। হিপি ফুররে, হিপি ফুররে হয়। ও পয়ধরি, তুমি ভাই আমার আর্ম নাও। তোমার কি নেব ভাই? এসো আমার হাত ধরো। ও নিতম্বিনী, তুমি ভাই আমাকে ফেভার করো। আহা, কি সফট হাত, ব্রাভো। তারা তাদের কর্মের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে, বোঝাই যাচ্ছে বিষয়টা। এর মধ্যে যন্ত্রীগণ ব্যতীত সকলের প্রস্থান। যন্ত্রীগণ বলছে, ও ভাই দেখো তো ও বোতলটা আর কিছু আছে কিনা। কই দেখি, হ্যাঁ আছে, এই নাও। উভয়ের মদ্যপান। আহ, খাসা মাল যে হে, হিফি ফুররে। চল ভাই, এক ছেলিম গাঁজার চেষ্টা গিয়ে দেখি। এই ব্রান্ডিতে আমাদের সানে না। সকলের প্রস্থান। এই এই দৃশ্যটা মূলত হচ্ছে সভার যে যে বিষয়টি, সভার কার্যবিষয়টি, সেটি যে 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 ইয়ং বেঙ্গল সোসাইটি মানে গোষ্ঠীর যে সভা, সেটিকে সরাসরি এখানে তুলে ধরছেন মধুসূদন দত্ত। এরপরে একটি গৃহের মানে বা গৃহস্থ বাড়ির ঘটনা এখানে এসেছে। নবকুমারের ঘরের কথা। প্রসন্নময়ী, নিত্যকালী, কমলা, হরকামিনী তারা রয়েছে, তারা তাস খেলছে। এই নাও, কি খেললে ভাই? চিড়িতনের দহলা। কে খেলছে? প্রসন্ন খেলছে, প্রসন্নময়ী এটা চিড়িতনের দান দিয়েছে। আরে মলো, চিড়িতন যে রং, ত্রুপ খেললি কেন তুই? ভাই নিচে বকিস কেন? হাতে রং থাকে তো পাবো দে, পাবো, পাবো দে যা। এই এসো, আমি টেক্কা মারলাম, এই নাও। এই খেলার মধ্যে ও কিও পাই দিলে যে, তাতে ত্রুপ না থাকলে পাস দিলে যে, পাস দেবো না তো কি করবো? এসো কমল, আরে ভাই তোমরা তোমরা তোমার খেলা। আমি ভাই বিবি দিলাম, মর ও যে আমাদের পিঠ, তুই বিবি দিলি কেন? বাহ, বিবি দেব না তো কি দেব? সাহেব কোথা? এই যে সাহেব আমার হাতে রয়েছে। আমি তো ভাই আর আমি তো আর জান নই। মর ছুরি, খেলার ইশারার বুঝতে পারিস নে? তোর মতন বোকা মেয়ে তো আর দুটে নাইলো। তুই যদি তাস না খেলতে পারিস তবে খেলতে আসিস কেন? কেন খেলতে পারবো না কেন? এ কি কেউ খেলা বলে? তুই আমার টেক্কার উপরে বিবি দিলি কেন? বিবিটি কি ধরা গেলে বুঝি ভালো হতো? আরে ভাই, মিছে গোল করিস কেন? কমলের প্রতি নৃত্য, কি আপদ? যখন সাহেব আমার হাতে আছে তখন তোর আর ভয় কি? বস, তুই পাগল হলি না কি লো? তোর হাতে সাহেব আর আমি টের পাবো কেমন করে লো? তুই ভাই যদি তাস খেলা কাকে বলে জানতিস তবে অবশ্যই টের পেতিস। ও প্রসন্ন, শুনলি তো ভাই, এমন কি আর কখন হয়? বিবি ধরা গেমে বিবি পালাবার বাঘ পেলে কি কেউ ছাড়ে? ও প্রসন্ন, চুপ করলো, চুপ কর, ওই শোন মা ডাকছেন। একটা পুরো খেলার আহ দৃশ্যের কথা বলা হচ্ছে, যেখানে খেলা নিয়ে তাদের মতামত প্রকাশ করছে তারা।
এবং খেলার ক্ষেত্রে যা হয় অন্যজনের থেকে বলে যে তুই খেলতে জানিস না, সে বলে তুই খেলতে জানিস না, যা হয় সেই কথাটাই এখানে আসছে। চুপ করলো, চুপ কর, ওই শোন মা ডাকছেন। ও বউ নেপথ্য থেকে, কি মা? বলো তোরা এখানে কি করছিস? লো উচ্চস্বরে, আমরা মা দাদার বিছানা পাড়ছি। প্রসন্ন প্রসন্ন হচ্ছে তাহলে আহ বোন। ও ঠাকুরজি, তাস জোড়াটা ভাই নুকো নুকো, ঠাকুরমন দেখতে পেলে রক্ষে থাকবে না। তার মানে হরকামিনী তার স্ত্রী। প্রসন্ন, আয় ভাই, আমরা সকলে ওই চাদরখানা ধরে ঝাড়তে থাকি, তাহলে মা আর টের পাবে না। আহ মলো, আবার টেক্কা, আরে তাতে বয়ে গেল কি, সাহেব বিবি ধরতে পারবে না। তোদের পায়ে পড়ি ভাই, চুপ কর, ওই দেখ ঠাকুরুন উপরে আসছেন, ধর ধর, সকলে মিলে এই চাদরখানা ধর। গৃহিণীর প্রবেশ হলো। তোরা এখানে কি করছিস লা? এই যে মা, আমরা দাদার বিছানা পাড়ছি। ও মা, তোদের কি সন্ধ্যা অবধি একটা বিছানা পাড়তে গেল? তা হবে না কেন? তোরা এখন সব কলিকালের মেয়ে কিনা? কেন জেঠাইমা? আমার আমরা আমরা কলিকালের মেয়ে কেন? আর তোরা দেখছি একঘেয়ে সর্দার হয়ে পড়েছিস। ভাগ্যে আজ নব বাড়িতে নেই, তাহলে নলে এতক্ষণ শুতে আসতো। হ্যাঁ মা, দাদা আজ কোথায় গেছে গো? ওই যে রামমোহন রায়, গৃহিণীর মুখে আমরা রামমোহন রায়ের কথা বলছেন। নাকি কি সভা আছে না, সেই সভাতে। ছোটদা কি তবে জ্ঞান তরঙ্গিনী সবাই গেছেন? জনান্তিকে প্রশ্নের প্রতি তবেই হয়েছে। ও ঠাকুরজি, আজ দেখছি তোর ভারী আহ্লাদের দিন। দেখ হয়তো তোর দাদা আজ আবার এসে তোকে নিয়ে সেই রকম রঙ্গ বাঁধায়। বৌমা, কি হয়েছে? কি বলছে প্রসন্ন? ও বিমল, মা ঠাকুরুন কোথায় গো? কর্তামশাই বৈঠকখানা থেকে উঠেছেন। তবে আমি যাই, তোর মা বিছানা করে শিগগির নিচে আয়। তোরা বিছানা করে শিগগির নিচে আয়। সহস্রবদন, ও ঠাকুরজি, বল না রে, সেদিন তোর ভাই কি করেছিল? আহ ছি। কেন কেন, কি করেছিল বল না ভাই? বল না না ঠাকুরজি। না ভাই, তুই যদি আমাকে এত বিরক্ত করিস তবে আমি চললেম। কেন? বল না কি হয়েছিল? ও ছোট বউ, তা তুই ভাই বল। তবে বলবো, সেদিন বাবু জ্ঞানতরঙ্গিনী সভা থেকে ফিরে এসে ঠাকুরজিকে দেখে অমনি করে ওর গালে একটা চুমু খেলেন। ঠাকুরজি তো ভাই পালাবার জন্য ব্যস্ত, তা তিনি বললেন যে কেন, এতে দোষ কি? সাহেবরা যে বোনের গালে চুমু খায় আর আমরা করলেই দোষ হয়? ছি, যাও মেনে বউ। ও মাছি, ইংরেজি পড়লে কি লোকে এত বেহায়া হয় গা? আর শোনো না, আবার বাবু বলেন কি, তোর দাদা মদ খেয়ে কি করেলো? কেন ভাই, সে জ্ঞান তরঙ্গিনী সভাতেও যায় না, আর বনের গায়েও হাত দেয় না। আর যাই করুক, সে যাই হোক, ঠাকুরজি তুই ভাই তোর দাদাকে নে না কেন? আমি না হয় বাপের বাড়ি গিয়ে থাকি। তোর ভাতার তো তোকে আর একবারও মনে করে না। তা নে তুই ভাই তোর দাদাকে নে। এই ছোট্টর মধ্যেও একটা বিষয় এখানে উঠে আসছে যে স্বামী ঘরে স্ত্রীর আহ, জায়গা না হওয়ার বিষয়টা খুব চমৎকার। হ্যাঁ ভাই, তুই গিয়ে তোর দাদাকে নিয়ে থাকলে। ছোড়ে দাও হামকো, ছোড় দাও হামকো। মানে ছোড় দেও দেও হামকো, অর্থাৎ চলে এসছে পিছনে। তোমার পায়ে পড়ি দাদাবাবু, এত চেঁচিয়ে কথা কইও না। কর্তামশাই ঘরে ভাত খাচ্ছেন। ড্যাম কর্তামশাই, আমি আমি কি কারো তক্কা রাখি? ওই যে ছোটদা আসছেন। আর ভাই আমরা লুকোই, একটু তামাশা দেখি। হরকামিনী দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করে, না ভাই, আমার আর ওসব ভালো লাগে না। সমস্ত রাতটা মুখ থেকে প্যাঁচ আর মদের গন্ধ ভক করে বেরোবে। আর এখন নাক ডাকুনি, এমন নাক ডাকুনি যে বোধ করি মরা মানুষ শুনলেও জেগে উঠবে। ছি। এই যে একটা সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে একটা বিতৃষ্ণা, একটা বলা যেতে পারে মানে ঘৃণার জন্ম হচ্ছে, সেটিও খুব খেয়াল করবার মতো। আলো আয়, আইলো আয়। নববাবুকে নিয়ে বৈদ্যনাথের প্রবেশ। বোধে, মাই গুড ফেলো, তোকে আমি রিফর্ম করতে চাই, তুই বুঝলি? যে আজ্ঞে। বোধে, একটা বিয়ার না ব্র্যান্ডি লাও। জি আজ্ঞে, আপনি যে ওই বিছানায় বসুন, আমি ব্র্যান্ডি নিয়ে এনে দিচ্ছি। দাদাবাবু যদি শীঘ্রই ঘুমিয়ে না পড়েন, তবেই দেখছি আজ একটা কাণ্ড হবে। কর্তা, একে এমন দেখলে কি আর কিছু বাকি রাখবেন? লাও ব্যান্ড্রে লাও, জলদি। আজ্ঞে, এই যাই। ড্যাম কর্তা, ওল্ড ফুল আর কতদিন বাঁচবে? আমি প্রাণ থাকাতে এই সভাতে এখনই এবলিশ করতে পারবো না। বুড়ো একবার চোখ বুঝলে হয়, তাহলে আর আমাকে কোন শালার সাধ্য যে কিছু বলতে পারবে? হা হা, ওন্ট মাই এনজয় মেসেলফ। লাও, মদ লাও। একেবারে মাতাল অবস্থায় নব এসেছে এবং তার মাতলামির কথাগুলো আসছে, যা তার পরিবারের কাছে সেগুলো প্রকাশিত হচ্ছে। কি সর্বনাশ হলো ঠাকুর, যে কি! ওই দেখছিস কর্তা ঠাকুরের ঘরে ভাত খেতে বসেছেন, তা আমি কি করব? তুই ভাই কাছে গিয়ে তোর দাদাকে চুপ করতে বল না। ওমা, তা তো ভাই আমি পারবো না। আহ, তাই দোষ কি?
তুই তো ভাই আর কচি মেয়েটি নোস যে বেটার ছেলের মুখ দেখলে ডরাবি। জানালা লেও মদ লেও। ওমা কি সর্বনাশ, করো কি? কর্তা বাড়ির ভেতরে ভাত খাচ্ছেন তা জানো? এ কি পয় ধরি যে? তার স্ত্রীকে মনে হচ্ছে তার বার বিলাসিনী মনে হচ্ছে। আরে এসো এসো, এই অভাজনকে কি ভাই তুই এত ভালোবাসো? তুমি এত ভালোবাসো যে এর জন্য ক্লেশ স্বীকার করে এত রাত্রে এই নিকুঞ্জ বনে এসেছো? হা হা হা, এসো এসো। ও বুঝেছি, কি বকছে বুঝতে পারিস ভাই? ও ভাই তোদের কথা আমি আর ওর কি বুঝবো? এসো ভাই, আমি তোমার ড্যাম স্লেভ, এসো এসো। হরপ্রসন্ন ইত্যাদি। ওমা কি এ কি হলো? কাঁদতে শুরু করে। আহ পড়ে যায়, মানে ধরতে গিয়ে পড়ে যাচ্ছে। কেন, কি হয়েছে? নেপথ্য থেকে গৃহিণীর পুনঃপ্রবেশ। গৃহিণী নবকুমারকে অবলোকন, এ কি, এ আমার সোনার চাঁদ যে মাটিতে গড়াচ্ছে। ওমা কি হলো? ওঠো বাবা ওঠো। ওমা আমার আমার কি হলো? ওমা আমার কি হলো? ও প্রসন্ন যা হয় মায়ের মানে মায়ের স্নেহ প্রকাশিত হচ্ছে। ওমা আমা আমার কি হলো? উফ জ্যাঠাইমা দেখো দাদার মুখ দিয়ে কি কি একটা বদগন্ধ বেরোচ্ছে। উফ ছি। তাই তুলো, ওমাকে কি সর্বনাশ, আমার দুধের বাচ্চাকে কেউ কি বিষ টিস খাইয়ে দিয়েছে নাকি? ওমা আমার কি হবে? সে কাঁদতে শুরু করে। প্রসন্নের সহিত কর্তার প্রবেশ। একই, এই দেখো আমার নব কেমন হয়ে পড়েছে। ওমা আমার কি হবে? কি সর্বনাশ! রাধে কৃষ্ণ। হা দুরাচার, হা নরাধম, হা কুলাঙ্গার। সহসা একই, বুড়ো হলে লোকে পাগল হয় নাকি? যাও, তুমি আমার সোনার ছেলেকে নবকে এমন করে বকছো কেন? সোনার নব? হ্যাঁ, ওকে যখন প্রসব করেছিল তখন নুন খাই মেরে ফেলতে পারোনি? ইয়র হুররে। ওমা আমার কি হলো? এমন এলোমেলো বকছো কেন? ওমা ছেলেটিকে তো ভূতে টুতো পায়নি। তোমার কিছুমাত্র জ্ঞান নাই। তুমি কি দেখতে পাচ্ছ না যে ও লক্ষ্মী ছাড়া মাতাল হয়েছে? ইয়র। চুপ বেহায়া, তোর কি কিছুমাত্র লজ্জা নাই? ড্যাম লজ্জা, মদ লেও। শুনলে তো? ওমা আমার এ দুধের বাছাকে এসব কে শেখালে গা? কে আর শেখাবে? এই কলকাতা মহাপাপ নগর। এই কথাটা কেউ লিখছেন? এই কথা লিখছেন মধুসূদন তো স্বয়ং লিখছেন। বলছেন এই কলকাতা মহাপাপ নগর। কলিকাতার কলিকাতা রাজধানী, এখানে কোনো ভদ্রলোকের বসতি করা উচিত? প্রশ্ন করছেন কর্তা। মনে করে রাখতে হবে যে মধুসূদনের জীবনের সঙ্গে যে যে ঘটনাগুলো রয়েছে, তার বাবার কথাগুলো যেন কর্তার মুখে খানিক যেন উচ্চারিত হচ্ছে। গ্রাম থেকে শহরে নিয়ে এসে পড়ানো এবং আহ, ছেলে পড়াশোনার পরে বাবা মাকে প্রায় বেরিয়ে যাওয়া এবং ধর্মান্তরিত হওয়া, এবং সেই সময় প্রায় নিজেকে গা ঢাকা দেওয়া, যে কোনো সময় বাবা তাকে তুলে আনতে পারে। এত কে জানে মা? কাল প্রাতেই আমি তোমাদের সকলকে নিয়ে শ্রীবৃন্দাবনে যাত্রা করব। এই লক্ষ্মী চাড়াকে আর এখানে রেখে কাজ নেই, চলো এখন আমরা যাই। এই বানরটা একটু ঘুমোক। ইয়র আই সেকেন্ড দি বেজলুসুন। হায়, আমার বংশ এমন কুলাঙ্গার জন্মেছিল। ও প্রসন্ন, কমলা, ওলো তোরা মা এখানে একটু থেকে আয়। তোরা এখান থেকে একটু আয়। কর্তা এবং গৃহিণীর প্রস্থান। হর কাহিনী রয়েছে অগ্রসরে। ও ঠাকুরজি, এই ভাই তোর দাদার দশা দেখ। হায় এই কলকাতা আজ কাল কত অভাগা স্ত্রী আমার মতন এই রূপ যন্ত্রণা ভোগ করে তার সীমা নাই। হে বিধাতা, তুমি আমার উপর এত বাম হলে কেন? আজ প্রসন্ন, আজ তা এ আজ নতুন দেখলি নাকি? জ্ঞানতরঙ্গিনী সভাতে এরকম জ্ঞানী তো হয়ে থাকে। তা হয় বই কি আর, তা কি তা তা বই আর কি ভাই? আজকাল কলকাতার যারা লেখাপড়া শেখেন তাদের মধ্যে অনেকেরই কেবল এই জ্ঞানটি ভালো জন্মে। অর্থাৎ কি জ্ঞান? সবকিছু থেকে রিফরমেশনের নামে সবকিছুকে ভেঙে দেওয়া, ভাঙচুর করা। তা ভাই দেখো দেখি, এমন স্বামী থাকলেই বা কি আর না থাকলেই বা কি। ঠাকুরজি, তোকে বলতে কি ভাই, এসব দেখে শুনে আমার ইচ্ছা হয় গলায় দড়ি দিয়ে মরি। ছি 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 ছি। বেহায়ারা আবার বলে কি যে আমরা সাহেবদের মতন সভ্য হয়েছে। হা আমার পোড়া কপাল! মদ মাংস খেয়ে ঢলাঢলি করেই কি সভ্য হয়? একেই কি বলে সভ্যতা? তাহলে এই সভ্যতার কথা, এই সভ্যতার জিজ্ঞাসা হরকামিনী করে। একটি অসাধারণ মানে সময়ের ছবি বলা যেতে পারে এই প্রহসন।